ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি বন্ধ। প্রভিসি মামুনের পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির শাস্তি দাবি। ইবতেদায়ী শিক্ষকরাও আন্দোলনে জাতীয়করণের দাবি মানতে আগামীকাল বেলা 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির 10 সমঝোতা, পরস্পরের বিরুদ্ধে কথা না বলা এবং হেয় না করার ওয়াদা। আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন শেখ হাসিনা, জানিয়েছেন টবি ক্যাডম্যান। রাতের ভোটে জড়িতদের বিচার সহজ নয় বলেছেন কমিশনার সানাউল্লাহ। ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমে গেছে 23%, জানিয়েছে বেপচা। হুটহাট কর নীতি না পাল্টানোর তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে আলাদা হলো 7 কলেজ। নতুন করে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য চলমান শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের আলাদা হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন 7 কলেজের অধ্যক্ষরা। টানা 3 ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠকের শুরুতে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের দীর্ঘ 8 বছরের সম্পর্কচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মানের সাথে আলাদা হচ্ছে 7 কলেজ। তবে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে ভর্তি না নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। এদিকে পৃথকীকরণের সিদ্ধান্তকে যুগোপযোগী দাবি করে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। 7 কলেজের মতো একটা গলার কাটাই বিশ্ববিদ্যালয়ের সাথে না থাকুক, সেটা আমাদের জন্য ভালো, ওদের জন্য ভালো। আমরা আমাদের ক্যাম্পাসের স্বতন্ত্রতা এবং তাদের স্বতন্ত্রতা ফিরিয়ে দিয়েছে, যেহেতু এটা যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি। গতকাল সন্ধ্যা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। মধ্যরাতে ভিসির বাসভবনের উদ্দেশ্যে ক্যাম্পাস এলাকায় গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। দীর্ঘ 8 বছর পর সহিংসতা আর সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ। 7 কলেজকে গলার কাটা অভিহিত করে শিক্ষার্থীরা বলছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের জন্য যুগোপযোগী সিদ্ধান্ত। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার ঘোষণাকে স্বাগত জানালেও সব দাবি আদায় না হওয়া আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে শিক্ষার্থীরা। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমদের পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ঢাকা কলেজের সামনে দিয়ে চলতে পারবে না। 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত নিউ মার্কেট থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে থানা ঘেরাও কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন তারা। আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি কথা বলছি তার সাথে। মোবাশ্বের, 5 দফা দাবির বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন, সবশেষ কি পরিস্থিতি সেখানকার, আমাদের জানাবেন।
আপনারা জানেন যে গেল প্রায় ৬-৭ ঘন্টা ধরেই ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া অর্থাৎ ৬ দফা যে দাবি তার আদায়ের পক্ষে কিন্তু তারা আন্দোলন করেছেন এবং সর্বশেষ তারা তাদের যেই কলেজ অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামের ভিতরে কিন্তু তারা একটা মিটিং করেছে তাদের শিক্ষকদের সাথে। সেই মিটিংয়ের পর আসলে যেই বিষয়টি জানা গিয়েছে মিটিং চলাকালীন অবস্থায় শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের স্লোগান দিতে থাকে যে তাদের যেই বাকি ৫ দফা দাবি অর্থাৎ ৭ কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতার বহির্ভুক্ত হওয়া ছাড়া মানে এই দাবিটা ছাড়া বাকি যে ৫ দফা দাবি ছিল সেই ৫ দফা দাবির পক্ষে কিন্তু তারা স্লোগান দিতে থাকে এবং তারা বলতে থাকেন যে তাদের সেই ৫ দফা দাবি যদি না মানা হয় তাহলে আগামী ২৪ ঘন্টার ভিতরে তারা ঢাকা ব্লকেড কর্মসূচিও ঘোষণা করতে পারে এবং তারা ২৪ ঘন্টার আলটিমেটামে যেটা বলেছে ঢাকা ভার্সিটির যে যানবাহন রয়েছে সেগুলো তারা তাদের ৭ কলেজের আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে তাদের সেই রাস্তাগুলো দিয়ে চলতে দেবে না এবং আরেকটা দাবি জানিয়েছে যে নিউ মার্কেট থানার যে ওসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহ উপাচার্য অধ্যাপক মামুন তার পদত্যাগের দাবি যদি মানা না হয় তাহলে ২৪ ঘন্টা পর তারা ঢাকা ব্লকেড কর্মসূচির মতো আরও বড় কর্মসূচি ঘোষণা করতে পারে। এছাড়া সর্বশেষ যেটা আমি দেখছি এখানে দাঁড়িয়ে তারা কলেজের প্রাঙ্গণে অবস্থান করছেন এবং দাবি দেওয়ার পক্ষে তারা কথা বলছেন এবং কিছুক্ষণ পর তারা এখান থেকে চলে যাবেন আগামী ২৪ ঘন্টার জন্য অপেক্ষা করবেন যে সর্বশেষ তাদের পক্ষে দাবি পূরণ হয় কিনা। তো এই ছিল ঢাকা কলেজের প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। মুবাশশির আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলাম ঢাকা কলেজে আমাদের সহকর্মী মুবাশশির আহমেদের সাথে। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষকে অনাকাঙ্ক্ষিত বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামলেছে বলে দাবি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এই সময় আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়া ও আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকারীদের সাথে রবিবার রাতে সংঘর্ষ হয় ঢাবি শিক্ষার্থীদের। সোমবার সচিবালয়ে এ ব্যাপারে আইন উপদেষ্টা জানান সরকার এসব বিষয় এড়িয়ে চলার চেষ্টা করছে। অন্যদিকে ডিএমপি কমিশনার বললেন রক্তক্ষয়ী পরিস্থিতি এড়িয়ে আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। ৭ কলেজ ছেলেরা যদি ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতো আপনি খালি একবার ভেবে দেন কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো। সেইটাকে আমরা অ্যাভয়েড করতে সক্ষম হয়েছি এবং পুলিশ অত্যন্ত ধৈর্য সহকারে কালকে এইসব ঘটনা সামাল দিচ্ছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের হলেও আইন শৃঙ্খলার বিষয় রয়েছে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার কথা জানান তিনি। ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত, তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় করতে হয় তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে এইসব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। জনদুর্ভোগ হয় এমন আন্দোলন সড়কে না করারও অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয়করণের দাবি মেনে নিতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এই সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে ১,৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আগামীকাল দুপুর ২টার ভিতরে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তার পক্ষ থেকে যদি স্পষ্ট ঘোষণা না নেওয়া হয়, সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আগামীকাল দুপুর ২টায় আমাদের কেন্দ্রীয় কমিটির সমস্ত শিক্ষকদের নিয়ে পরামর্শ সাপেক্ষে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব।
এবার ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে 10 দফা সিদ্ধান্তে একমত হয়েছে দল দুটি। একে অন্যকে হেয় না করা, ইসলামী শরিয়াহ বিরোধী কোনো কথা না বলা সহ টেকসই রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে আলোচনা করতে পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলনের নেতারা। প্রায় 2 ঘন্টা বিএনপি মহাসচিবের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ইসলামী আন্দোলনের নেতারা। বৈঠকে 10 দফা দাবির বিষয়ে বিস্তারিত আলোচনার পর যৌথ সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানান বিএনপি মহাসচিব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। দ্রুত সময়ে নির্বাচন সহ বিএনপি মহাসচিবের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেই জানান ইসলামী আন্দোলনের আমির। সম্মানিত বিএনপির মহাসচিব, তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, এটা আমরা চাচ্ছি। আলোচনা চলবে, থাকবে সৌহার্দ্য, এমন প্রত্যাশার কথাও জানান বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতারা। মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেওয়া। তার মতে, ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আরও 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মধ্যে 2 জন আওয়ামী লীগ নেতা, বাকি 6 জন পুলিশ সদস্য। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে করা মামলায় 6 পুলিশ সদস্য ও 2 আওয়ামী লীগ নেতা সহ মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, 4টি পিটিশনে আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন এবং আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের প্রত্যেকেই ঢাকা শহরের সবচাইতে যে সমস্ত আলোচিত হত্যাকাণ্ডগুলো সেগুলোর সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা, এগুলো আইডেন্টিফাই হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন এবং সেটা আজকে আদালত মঞ্জুর করেছেন। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টবি ক্যাডম্যান জানান, গণহত্যার বিচারকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতেই পরামর্শক হিসেবে তার দায়িত্ব পালন করতে আসা। ভারতকে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারে না ঠিকই, কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে দেশে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ পাবেন। তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি হাসিনাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে। আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষেই অবস্থান নেবে। টবি ক্যাডম্যান আরও বলেন, তিনি একজন আইনজীবী, যথাযথ আইনি সহায়তা করাই তার কাজ।
আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব। অতীতের কোনো ঘটনা, কারো কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কি ছিল তা একে প্রভাবিত করবে না। সকলের জেনে রাখা ভালো, যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ, সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশন কোনো অন্যায় সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে তথ্য সহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কমিশনার আরও বলেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না, সংশ্লিষ্ট সকলের হয়। চাইলেও রাতের ভোটে সম্পৃক্তদের ফায়ার করে দিতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, তবে যাচাই করা যাবে কারা অংশীজন বলে গিয়েছেন আর কারা বাধ্য হয়েছিল। নির্বাচন কমিশনার শক্ত, সৎ ও নিষ্ঠাবান থাকলে তার অধীনস্থ কর্মকর্তারাও বাধ্য থাকবে বলে মনে করেন তিনি। নির্বাচনের নিরাপত্তা জোরদারে সশস্ত্র বাহিনী ও বিএনসিসি সদস্যদেরও সংযুক্ত করার পরিকল্পনার কথা জানান। সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে ব্যক্তি নাগরিকের অধিকার কি জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কি হতে পারে। আমার মনে হয় এটাকে আমাদের কাজে লাগানো উচিত, এই ফোর্সটাকে। তবে নিশ্চিত থাকেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সজ্ঞানে জ্ঞাতসারে কোনো অন্যায় সহ্য করা হবে না। নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্তের আগে শেখ হাসিনা সহ তার দলের সবার বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকালে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এই সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। ছাত্র জনতাকে হাসিনা বা কোনো দল কিনতে পারেনি, তাই ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানান হাসনাত। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন, রাজনৈতিক দলের দালালি যারা করবে হারুন বেনজিরের মতো দেশ ছেড়ে পালাতে হবে তাদের। কমিটির লিস্ট ধরে বিচার নিশ্চিত করতে হবে। যারা বাক স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন। দয়া করে ক্ষমতামুখী হয়েন না। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে কেরানীগঞ্জের পার জোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আমানুল্লাহ আমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে হাজার শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। সংস্কার কাজ প্রায় শেষের দিকে। এবার অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখে আছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 2024 ছাত্র জনতা রক্ত দিয়ে তারা এই বাংলাদেশকে আবার নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সংস্কার কাজ প্রায় শেষের দিকে, নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন, ভোটার লিস্ট হালনাগাদ হচ্ছে এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই জাতির প্রত্যাশা।
যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে রংপুর মহানগর বিএনপির কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য সন্তান তুল্য, তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থা স্বাভাবিক করা সহ দমিয়ে রাখা যাবে ষড়যন্ত্রকারীদের। দেশকে গণতন্ত্রমুখী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তারা একটা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি যে এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। তারা যেভাবে এগোতে চাচ্ছে সেটি যাতে গণতন্ত্রের পথে এগোয়, অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগোয়, তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ষড়যন্ত্রকারীদেরকে রোখা সম্ভব হবে। সেই জন্য এখন জাতীয় ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ড আদেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ সহ মোট 12 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 11 জনকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 16 বছরের একটি ছাত্র, খুব বাচ্চা ছেলে, তাকে গুলি করে রাজপথে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সালমান এফ রহমান একজন এজাহার নামীয় আসামি এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ডে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে। দেশের ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ প্রায় 23% কমেছে বলে জানিয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেপসা। রপ্তানি বাড়লেও কেন বিদেশি বিনিয়োগ কমেছে তার যৌক্তিক ব্যাখ্যা জানা নেই তাদের। ব্যবসার নির্বাহী চেয়ারম্যান অকপটে স্বীকার করেছেন, দেশে ব্যবসার অনুন্নত পরিবেশ ও নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এখনও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পথে বড় চ্যালেঞ্জ। জিয়াউল হক সবুজের রিপোর্টে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে বেবজার 8টি ইপিজেড। 1983 সালে যাত্রা শুরুর পর থেকে এসব ইপিজেডে 38টি দেশ বিনিয়োগ করেছে প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। প্রায় 5 লাখ নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী এসব কারখানা থেকে 115 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির তথ্য দেন বেবজার নির্বাহী চেয়ারম্যান। তিনি জানান, গণ অভ্যুত্থানের পর প্রত্যক্ষ বিনিয়োগ 22% কমেছে। জুলাই থেকে সেপ্টেম্বরের ইপিজেডের বাইরে 71% বিনিয়োগ হ্রাস পেয়েছে। আমাদের এখানে 22.33% বিনিয়োগ হ্রাস পেয়েছে। পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে। বায়ারদের কমে গেছে। মিডল ইনকাম, হায়ার মিডল ইনকাম যারা ইউরোপিয়ান এবং আমেরিকান কাস্টমার আছে, তাদের কিন্তু কিছু কিছু জিনিসের চাহিদা কমে যাওয়াতে অর্ডার অনেক কমে যাচ্ছে। তো যেহেতু অর্ডার কমে যাচ্ছে, সেই কারণে কিন্তু সার্বিকভাবে এটা বিনিয়োগের উপর একটা ইমপ্যাক্ট পড়েছে। তার আশা, ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চীনের রপ্তানি পণ্যে শুল্ক বাড়তে পারে। এর সুবিধা পাবে বাংলাদেশ। কিন্তু সেসব বিনিয়োগ ধরতে চাহিদা অনুযায়ী গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ। ইজ অফ ডুইং বিজনেস, এই জায়গায় আমি মনে করি আমরা পিছিয়ে আছি। এটা আপনারাও জানেন, সূচকে কিন্তু আমাদের এগুলোর অনেকগুলো কারণ। আমাদের প্রসিডিউরাল এখনও অনেক জায়গাতে, শুধু আমাদের বলতে ব্যবসা বলছি না, সার্বিকভাবে ব্যাংকিং প্রসিডিওরে ঝামেলা আছে, কাস্টমস প্রসিডিওরে আছে, পোর্ট ক্লিয়ারেন্সে আছে, অনেক জায়গাতেই কিন্তু আমাদের এখনও সেই পুরনো আমলের আইন কানুন নিয়ম নীতি নিয়ে চলতেছি, এগুলো কিন্তু অনেক স্লো। তারপর ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জটা আছে। এখন ইদানিং যেই চ্যালেঞ্জটা বড় হয়ে আসতেছে, দ্যাট ইজ এনার্জি, বিশেষ করে গ্যাস। মানে আপনার ইলেকট্রিসিটি করতে হলেও তো আপনার গ্যাস লাগবে।
যশোর ও পটুয়াখালী ইপিজেড চালু হলে 2.5 লাখ মানুষের নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি $400 কোটি বিনিয়োগের আশা বেবজা চেয়ারম্যানের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় প্রকল্প ও বাড়তি ব্যয় তা বাস্তবায়নের কারণে জাতীয় রাজস্ব বোর্ডকে থাকতে হচ্ছে রাজস্ব আহরণের চাপে। এনবিআর সংস্কার বিষয়ক আলোচনায় এমনটা বললেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। এনবিআর পরামর্শক কমিটি মনে করে প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। হুটহাট কর নীতি পরিবর্তন বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করছে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দক্ষতা সক্ষমতা বাড়ানো হলে ইতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আহরণে। অন্যদিকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ে ব্যবসায়ীদেরও রয়েছে বিস্তর অভিযোগ। তাই পরিস্থিতি উন্নয়নে গত 9 অক্টোবর এনবিআর সংস্কারে 5 সদস্যের পরামর্শক কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। পরামর্শক কমিটি এখন সুপারিশ তৈরি করছে। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীতে সিএ ভবনে সেমিনার। এতে বক্তারা বলেন, কর ফাঁকি রোধ ও অর্থ পাচার ঠেকাতে পারলে সাধারণ মানুষের করের বোঝা চাপাতে হতো না। ফিসক্যাল ডিসিপ্লিন কমপ্লিটলি ভেঙে ফেলা হয়েছিল। কেন? প্রজেক্ট করতে হবে, যেই প্রজেক্ট দরকার নাই ওটাও করতে হবে, যেই প্রজেক্ট 5 টাকার ওটা 25 টাকায় করতে হবে। তাহলে টাকাটা আসবে কোথেকে? টাকাটা আসবে 2 জায়গা থেকে। একটা আসবে ডেট, আমার ঋণ থেকে, এবং ঋণ আমরা দেখেছি বৈদেশিক ঋণ। রেজাল্ট কি? আমার বৈদেশিক ঋণ 8 থেকে 9 বছরে ডাবল হয়েছে। মানে রাজনৈতিক নেতৃত্ব, সরকারের নেতৃত্ব থেকে যখন এনবিআর এর উপর আনডিউ প্রেশার আসে, এনবিআর এর কোনো উপায় থাকবে না তখন ট্যাক্স রেট হঠাৎ না বাড়িয়ে। এটা তো মানতে হবে যে আমাদের দেশের ট্যাক্স আদায় হয় না, কারণ ট্যাক্স ফাঁকি হয়। মানে আগে আমরা স্বীকার করি, আমরা এখনো এটা শুনি নাই। আমার স্বীকার করতে হবে যে একটা ঘুষ প্রথা আছে, এটা দিয়ে আমার মেনটেন করা হয়। এনবিআর পরামর্শক কমিটির সদস্যরা মনে করেন, ট্যাক্স বাড়ানোর বিষয় জনগণের কাছে ব্যাখ্যা করা উচিত। এনবিআর এর উচিত 15 দিন পরে হোক বা 1 মাস পরে হোক সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দেওয়া উচিত যে গত 1 মাসে আমি কি এই যে চেঞ্জ করেছি, এটা কেন করলাম, এটা কি, তাহলে এটা ক্লিয়ার হবে। আমি জাপানের উদাহরণ দিই। জাপানে কিন্তু একটা ফিক্স করা আছে, মাসের 22 তারিখে তাদের এনবিআর চেয়ারম্যান কত ফিসক্যাল পলিসি কি নেওয়া হয়েছে না হয়েছে সেটার ব্যাখ্যা দেবে, একবার ফিক্স করা। কনসিস্টেন্সি অফ ট্যাক্স পলিসি, এটার উপর আপনার জোর দেবেন। কারণ প্রতি বছর ওই ফাইন্যান্স বিলের নামে রেট চেঞ্জ এগুলো হলে হবে না। তাহলে আমি যে বিজনেস প্ল্যান করবো ব্যবসায়, আমাকে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি বিজনেস পিপল, ফ্রম দ্য ট্যাক্স পেয়ার বুঝতে হবে, এটা একটা কন্টিনিউটি থাকতে হবে। বাংলাদেশের ট্যাক্সের হার কম নয়, ট্যাক্সের জাল বাড়াতে না পারার কারণেই গড় জিডিপির হার কম বলে অভিমত বক্তাদের। বলবো না, তবে আরো কিভাবে কার্যকর করা যায়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা জারি হয়, আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত 1000 টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে পরীমনি বলেন, মানুষের ভালোবাসা এবং আইনের উপর বিশ্বাস রাখতে চান। এই মামলায় ন্যায় বিচার পাবেন বলেও আশাবাদী পরীমনি। আরও জানাচ্ছেন রিপন দেওয়ান। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠনের আদেশও দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হয় সোমবার সশরীরে আদালতে হাজির হন পরীমনি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। জামিন পেয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, আইনের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি আইনের উপর শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। পরীমনির আইনজীবী বলেন, একই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক নয়। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায়
একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। বিজ্ঞ আদালত বলেছেন যে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী আপনাদেরকে মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন, যাতে যথাযথ তথ্যটা যায়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় 8,000 জনকে নেয়ার জন্য প্রাথমিকভাবে বাছাই করছে দেশটি। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি আরও জানান, দুদেশের পরবর্তী কারিগরি দলের বৈঠকে তারা কোন প্রক্রিয়ায় কবে যাবেন সে বিষয়ে আলোচনা হবে। এই সময় আরও জানানো হয়, সৌদিতে ওমরাহ ও ভিজিট ভিসায় যারা যাবেন তাদের ভ্রমণের অন্তত 10 দিন আগে মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। সিন্ডিকেটের হাত থেকে মালয়েশিয়ার শ্রম বাজারকে উদ্ধার করতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ব্রাইরান নেতারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয় আবারও চক্রের সদস্যরা তৎপর বলে অভিযোগ তাদের। বলেন, শুধু মালয়েশিয়ার শ্রমবাজার নয়, সিন্ডিকেটে হানা বিমানের টিকিটেও জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে চক্রটি। রিপোর্ট করছেন এসএম ফায়েজ। নানা উদ্যোগেও সিন্ডিকেট মুক্ত করা যাচ্ছে না আকাশপথ। সুকৌশলে সিন্ডিকেট গড়ে তুলে জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে তারা। শুধু তাই নয়, টিকিট সিন্ডিকেটের ফাঁদে পড়ে অসহায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী শ্রমিক ও অন্যান্য যাত্রীরা। বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি, মালয়েশিয়া সহ অন্যান্য দেশের সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানি ও সৌদি আরবে একক ভিসায় বহির্গমন বন্ধের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বাইরার নেতারা। টিকিট সিন্ডিকেট কারা এটা এই জায়গায় সবাই জানে, আমাদের সাংবাদিক ভাইরাও কিছু কিছু জানে। তা আমরা এটা জাতির কাছে, বিবেকের কাছে তুলে ধরতে চাই যে আমাদের দেশ থেকে সৌদি আরব যাইতে গেলে এখন 90,000 টাকা নাকি ভাড়া, আর 95 হয়ে গেছে। কিছুদিন আগে 70,000 টাকা ছিল। এর আগে সেই একই ডিস্টেন্স যদি ক্যালকাটা থেকে যায় তাহলে এটার ভাড়া 35,000 টাকা, যদি নেপাল থেকে যায় তার ভাড়াও 28,000 থেকে 30,000 টাকা। শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে টাকা লুট করা হইতেছে, সাথে সাথে সরকারের হাজার হাজার কোটি ফরেন কারেন্সি এই বিদেশি এয়ারলাইন্সগুলো নিয়ে যায়। বলেন, শেখ হাসিনার আমলে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানিতে গড়ে ওঠে সিন্ডিকেট। এতে চরম ক্ষতিগ্রস্ত হয় বৈদেশিক কর্মসংস্থানের খাত। একক ভিসা, সৌদি আরব তো একটা বিশাল দেশ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1000 মাইলের দূরত্ব আছে। একটা ভিসার জন্য একটা মালিক আমার দুটা বাজার যেতে পারতেছে না। এখন এই ভিসাগুলা এই কারণে আমাদের দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, এটা অলরেডি শুরু হয়ে গেছে। আর যারা ভিসা আনছে তারা তো বেকায়দা, তারা ম্যান পাওয়ার করতে পারতেছে না। আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আপনারা যান একক ভিসার, আমরা বিএমএটির ছাড়পত্র দিয়ে দেবো। আমরা আসার পরে এটা আবার বন্ধ করে দিচ্ছে। অভিবাসন ব্যয় কমাতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সমস্ত যেসব বন্ধ বাজারগুলোকে খুলে দিতে হবে, আর নতুন বাজারটা খুলতে হবে। সিন্ডিকেটকে দ্রুত দমনের দাবি তাদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বিজয় সরণি ট্রাফিক ব্যবস্থায় চালু হয়েছে নতুন নিয়ম। দড়ি বেঁধে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ। 25 জানুয়ারি থেকে কার্যকর হলেও অনেকেই জানেন না এই নিয়ম। এতে ভোগান্তিতে পড়ছেন ধানমন্ডি, মোহাম্মদপুরের যাত্রীরা। এ নিয়ে ক্ষোভও ঝাড়েন তারা। তবে ট্রাফিক পুলিশের দাবি, এই নিয়মে বিজয় সরণির সিগন্যালে কমেছে গাড়ির চাপ। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর বিজয় সরণিতে দড়িটা নিয়ে নতুন নিয়মের ট্রাফিক নিয়ন্ত্রণ। জাহাঙ্গীর গেট থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর অভিমুখের গাড়িগুলো মোড় নিতে পারবে না ডানে। তাই ডিএমপির নতুন নির্দেশনা বাস্তবায়নে দড়িটা নিয়ে এভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পুলিশ। নতুন নিয়ম না জেনে অনেকেরই চেষ্টা আগের নিয়মে যাওয়ার। নিয়ন্ত্রণে বাড়তি বেগ পেতে হয় পুলিশকে। যা মনে চায় মন করা এটাই, যে সময় যা মনে চায় এটাই করতে আছে, এটা আমাদের জন্য ক্ষতিকর। ক্যান্টনমেন্টের ভিতরে আছে, টাইম থাকে, যদি একটা গাড়িও না থাকে তাহলে সুন্দরভাবে টাইম অনুযায়ী উঠে সিগন্যাল পরে থেমে যাই আমরা, আবার যখন টাইম শেষ হয় আমরা চলে যাই। তো ওই নিয়ম করছে না কে? এইটা আসলে কয়েকদিন পরে আমার কাছে মনে হয় বোঝা যাবে যে এইটার ভোগান্তি বাড়বে কি কমবে।
নতুন নিয়মের ফলে এই এলাকার সড়কে যানজটের তীব্রতা আরও বেড়েছে। অভিযোগ যাত্রী ও চালকদের। জাহাঙ্গীর গেট থেকে অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট বেশি হয়ে গেছে এখান থেকে একটা জাস্ট খালি বিজয় সিগন্যালটা পার করতে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো আমরা সিঙ্গেল পার হইতেছি। এখানে অন্য সিস্টেম করা উচিত, যে সিস্টেম করলে পরে আপনার অন্ততপক্ষে যানজটটা বাড়বে, কমবে। এই যানজট আরো বাড়ছে এটাতে। তবে পুলিশ বলছে নতুন ব্যবস্থাপনার ফলে সিগন্যালগুলোতে আগের চেয়ে কমেছে গাড়ির চাপ। যে গাড়িগুলো বিদেশনী থেকে রাইট টার্ন করে তাদের ধানমন্ডি বা খেজুর বাগানের দিকে যেত, এই গাড়িগুলো এদিক দিয়ে এদিক থেকে রাইট টার্ন করার কারণে অনেকাংশেই বিদেশনীর উপর যানবাহনের চাপটা কমে গেছে এবং আমরা আশানুরূপ ফল পাচ্ছি। আমরা আশা করি আরেকটু ডেভেলপ হবে, যত আস্তে আস্তে মানুষজন জানবে আরও উন্নতি হবে। কয়েকদিনের ব্যবধানে নতুন নিয়মের সুফল আরও বাড়বে বলেও আশা ট্রাফিক পুলিশের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জন্য আমদানি করা বিলাসবহুল 26টি সহ 44টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে 24টি গাড়ির প্রতিটির মূল্য প্রায় 10 কোটি টাকা করে। বিলাসবহুল এইসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় মন্ত্রীদের জন্য আমদানি করা হলেও আওয়ামী লীগ সরকারের পতনের কারণে গাড়িগুলো তাদের ভাগ্যে জোটেনি। সেই গাড়িগুলোই নিলামে বিক্রির জন্য তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নিলামে শুধু ল্যান্ড ক্রুজার গাড়িই আছে 26টি। কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন জানান, চট্টগ্রাম বন্দরে জায়গা খালি করার জন্য গাড়িগুলো অকশন শেডে আনা হয়েছে। নতুন গাড়িগুলো দ্রুত নিলাম শেষ করে বিক্রি করতে পারলে ক্রেতা ও সরকার উভয়ই লাভবান হবে। কাস্টমস জানায়, আগ্রহীরা 16 ফেব্রুয়ারি দুপুর 2টা পর্যন্ত অনলাইনে দর জমা দিতে পারবেন। পরদিন 17 ফেব্রুয়ারি দুপুর 2টায় দরপত্রের বাক্স খোলা হবে। 2 থেকে 4 ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ। পূবালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন চালু করেছে কো-ব্র্যান্ডেড ডেবিট এবং ক্রেডিট কার্ড। কার্ড উন্মোচন করেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ এবং পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান। বারডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত কো-ব্র্যান্ডেড ডেবিট ও ক্রেডিট কার্ড উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইস মোহাম্মদ শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক NM ফিরোজ কামাল সহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। পূবালী ব্যাংক এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সব চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য উন্নত আর্থিক পরিষেবা নিশ্চিতেই এই সেবা বলে জানানো হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা করার সিদ্ধান্ত। 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি বন্ধ। প্রো-ভিসি মামুনের পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির শাস্তি দাবি। ইত্তেদায়ী শিক্ষকরাও আন্দোলনে। জাতীয়করণের দাবি মানতে আগামীকাল বেলা 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির 10 সমঝোতা, পরস্পরের বিরুদ্ধে কথা না বলা এবং হেয় না করার ওয়াদা। আত্মপক্ষ সমর্থনে সকল সুযোগ পাবেন শেখ হাসিনা, জানিয়েছেন টবি ক্যাডম্যান। রাতের ভোটে জড়িতদের বিচার সহজ নয় বলেছেন কমিশনার সানাউল্লাহ। ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমে গেছে 23%, জানিয়েছে বেপসা। হুটহাট কর নীতি না পাল্টানোর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.freenews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।